আমরা কেবল ট্রিগার চেপেছিলাম, কিন্তু পেছনের আসল মাস্টারমাইন্ড ছিল সীমান্তের উপরে। কোনো ঐতিহাসিক অপরাধের 4 দশক পর কাঠগড়ায় দাঁড়িয়ে যখন একজন সামরিক কর্মকর্তা এমন মন্তব্য করে, তখন থমকে দাঁড়ায় পুরো দেশের ইতিহাস। 1981 সালের 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নীরবতা ধীরে ঝরঝর হয়ে গিয়েছিল স্বাধীন বাংলাদেশের অন্যতম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। ঘটনার পর থেকে দীর্ঘ সময় ধরে আমাদের বলা হয়েছে এটি নাকি ছিল কিছু বিপদগামী সেনা সদস্যের তাৎক্ষণিক অভ্যুত্থান। কিন্তু আদালতের মুখোমুখি হয়ে যখন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর নিজের মুখে তুলে ধরলেন সে অভিশপ্ত রাতের মূল সত্য, তখন উন্মোচিত হল আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে অন্ধকার এক ফাইল। মোজাফফরের দেওয়া তথ্য অনুসারে জিয়াউর রহমানকে সরানোর ছকটি কেবল চট্টগ্রাম সেনানিবাসে তৈরি হয়েছিল, নাকি এর পেছনে কলকাঠি নাড়ছিল ভারতের শক্তিশালী গোয়েন্দা সংস্থা র? কিভাবে সীমান্ত পেরিয়ে পৌঁছেছিল নির্দেশের সংকেত, আর কিভাবে উগ্র রাজনৈতিক আদর্শকে কাজে লাগিয়ে ঘটানো হয়েছিল এই নির্মম অপরাধ, আজকে আমরা উন্মোচন করব মোজাফফরের চাঞ্চল্যকর জবানবন্দি এবং রয়ের সেই গোপন নকশার পুরোটাই। টেনে টুনে না দেখে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জানা ইতিহাসকে পুরোপুরিভাবেই বদলে দেবে। ঘটনা 1981 সালের 30 মে, স্থান চট্টগ্রামের সার্কিট হাউস। রাত তখন আনুমানিক 3:30। চারিদিকে তুমুল ঝড় বৃষ্টি। পুরো শহর যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই সার্কিট হাউস ঘিরে ফেলে কয়েকটি সামরিক পিকআপ ও জিপ। পিকআপের উপর থেকে হঠাৎ গর্জে ওঠে রকেট লঞ্চার। প্রথম রকেটের আঘাতে উড়ে যায় সার্কিট হাউসের ছাদের একাংশ। দ্বিতীয় রকেটে ঘুরে যায়, আঘাত হানে মূল ফটকের উপর। ভয়াবহ বিস্ফোরণ আর সাবমেশিন গানের একটানা গুলিতে স্তব্ধ হয়ে যায় সার্কিট হাউসের নিরাপত্তায় থাকা প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের প্রতিরোধ। শব্দ শুনে নিজের কক্ষ থেকে বেরিয়ে এসেছিলেন ধবধবে সাদা পাঞ্জাবি পরা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিন্তু তাকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। স্বয়ংক্রিয় চাইনিজ অস্ত্র দিয়ে এক ঝাঁক বুলেট নিমিষেই ঝাঁঝরা করে দেয় তার বুক ও মুখমণ্ডল। কাঠের মেঝে ভেসে যায় রক্তে, থেমে যায় একটি দেশের রাষ্ট্রপ্রধানের নিঃশ্বাস। তখনকার মতো অপারেশন শেষ হয়, কিন্তু আসল রহস্য তো শুরু হয় এরপর থেকে। এই অপারেশনের পেছনের মূল নকশাটি আসলে কার ছিল? জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার অনুসন্ধানের ইতিহাসে সবচেয়ে বড় তোলপাড় সৃষ্টি হয় যখন এই মামলার অন্যতম অভিযুক্ত এবং তৎকালীন সেনা সদস্য মেজর মোজাফফরের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হন। তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী সময় দেওয়া সাক্ষ্যে মোজাফফর যে তথ্য তুলে ধরলেন তা কেবল কোনো সামরিক অভ্যুত্থানের বিবরণ ছিল না, সেটি ছিল একটি আন্তর্জাতিক চক্রান্তের ভয়ঙ্কর দলিল। মোজাফফরের বক্তব্য অনুযায়ী জিয়াউর রহমানকে হত্যার এই নীল নকশা একদিনে বা হঠাৎ করেই তৈরি হয়নি। এর পেছনে কাজ করছিল দীর্ঘদিনের এক গভীর ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের মূল সূত্রটি বাঁধা ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সাথে। মোজাফফর তার সাক্ষ্যে স্পষ্ট দাবি করেন, তারা যখন এই অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন পেছন থেকে তাদের ধাপে ধাপে দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল, এবং সেই নির্দেশনার মূল উৎস ছিল ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক। মোজাফফরের জবানবন্দি বিশ্লেষণ করলে 3টি প্রধান বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, মোজাফফরের দাবি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা তৎকালীন অসন্তুষ্ট কর্মকর্তা এবং কিছু উগ্র বামপন্থী রাজনৈতিক গোষ্ঠীর সাথে রয়ের উচ্চপদস্থ কর্তারা যোগাযোগ রক্ষা করেছিলেন। সেনা সদস্যের ভেতরে জিয়াউর রহমানের বিরুদ্ধে চরম ক্ষোভ ও ঘৃণা ছড়িয়ে দেওয়ার কাজটা করা হচ্ছিল খুব নিখুঁতভাবে। দ্বিতীয়ত, একটি দেশের রাষ্ট্রপতিকে হত্যা করা কোনো এক রাতের বিষয় নয়। মোজাফফরের দেওয়া তথ্য থেকে জানা যায় অপারেশনের আগে বা পরে পরিস্থিতি সামাল দেওয়া হবে। তার এক ধরনের আশ্বাস বা অদৃশ্য সবুজ সংকেত সীমান্তে পেরিয়ে তাদের কাছে পৌঁছেছিল। রয়ের থেকে নাকি এসেছিল লজিস্টিক বা প্রযুক্তিগত এবং অস্ত্রশস্ত্রের সহায়তা। মোজাফফরের সাক্ষ্যে আরও একটি অদ্ভুত এবং রহস্যময় দিক উঠে আসে, যা ঘটনার রাতের লজিস্টিক সহায়তার ইঙ্গিত দেয়। 30 মে ভোররাতে সার্কিট হাউসে যখন হামলা চালানো হয়, ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম উপকূল এবং আকাশসীমায় বিশেষ কিছু বেতার যোগাযোগ পুরোপুরিভাবে জ্যাম বা স্তব্ধ হয়ে যায়। সাধারণ একদল সেনা সদস্যের পক্ষে তৎকালীন সামরিক অভিযোগ ব্যবস্থাকে এভাবে অকেজো করা প্রায় অসম্ভব। মোজাফফর ইঙ্গিত দেন হামলাকারীদের নিরাপদে বের হয়ে যাওয়ার বা ব্যাকআপ পাওয়ার এক অদৃশ্য পথ তৈরি করা হয়েছিল। এটি প্রমাণ করে পুরো চট্টগ্রামকে এক রাতের জন্য কিভাবে একটি নিখুঁত কিলিং জোনে পরিণত করা হয়েছিল, যার কারিগরি সাহায্য এসেছিল সীমানার ওপার থেকে। শেষমেশ মোজাফফরের সাক্ষ্যে যা উঠে এসেছে তা হল তৎকালীন উগ্র বামপন্থী এবং ম্যাক্সবাদী লেলিনবাদী ভাবধারায় বিশ্বাসী কিছু সেনা সদস্যকে বোঝানো হয়েছিল জিয়াউর রহমানকে না সরালে তাদের রাজনৈতিক লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। আর এই মনস্তাত্ত্বিক ফাঁদটি তৈরি করে দিয়েছিল বাহিরের সেই বিশেষ গোয়েন্দা সংস্থা।
সংস্থা। তাছাড়া হত্যাকাণ্ডের পরদিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে যেভাবে খবরটি পরিবেশন করা হয়, মোজাফফরের মতে তাও ছিল একটি চক্রান্তের আরেকটি বড় অংশ। ঘটনার পরপরই বিভ্রান্ত ছড়াতে শুরু করে এক ধরনের সাইকোলজিক্যাল অপারেশন চালানো হয়। রেডিও বাংলাদেশ বা স্থানীয় প্রচার মাধ্যমগুলো সঠিক তথ্য দেওয়া থেকে বিরত রেখে এক শ্রেণীর আন্তর্জাতিক চ্যানেলকে আগে থেকেই তৈরি করে দিয়েছিল বিশেষ বয়ান বা ন্যারেটিভ প্রচার করে সুযোগ দেওয়ার জন্য। মোজাফফরের দাবি, এটি করা হয়েছিল যাতে পুরো বিশ্ব এই অপারেশনকে কেবলই একদল উগ্র সেনাদের অভ্যন্তরীণ কোন্দল হিসেবে দেখে এবং এর পেছনে থাকা আন্তর্জাতিক শক্তি এর মাস্টার প্ল্যানটি জনসম্মুখে পুরোপুরি আড়ালে হয়ে যায়। এখন প্রশ্ন উঠতে পারে, ভারতের গোয়েন্দা সংস্থা কেন একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে এভাবে সরানোর পরিকল্পনা করবে? এর উত্তর লুকিয়ে আছে তখনকার দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। 1975 সালের পট পরিবর্তনের পর জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক যুগান্তকারী মোড় এনেছিলেন। এতদিন ধরে চলে আসা একক নির্ভরতা ভেঙে তিনি চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমগ্র মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের কূটনীতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে শুরু করেন। একই সাথে তিনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের উদ্যোগ নেন, যা পুরো অঞ্চলে ভারতের একছত্র আধিপত্যকে কূটনীতিক চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। সীমান্ত বিরোধ নিয়ে জিয়াউর রহমানের দৃঢ় অবস্থান দিল্লি নীতি নির্ধারকদের জন্য বড় একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। মোজাফফরের সাক্ষ্যের প্রেক্ষাপট অনুযায়ী এর কাছে জিয়াউর রহমান ছিলেন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে বহাল রেখে দক্ষিণ এশিয়া নিজেদের ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন ছিল। আর তাই অভ্যন্তরীণ সামরিক অসন্তোষকে ঢাল বানিয়ে মোজাফফরদের মতো কর্মকর্তাদের ব্যবহার করে এই নীল নকশা বাস্তবায়ন করা হয়। মোজাফফরের এই চাঞ্চল্যকর তথ্যের পর আরও একটি বড় প্রশ্ন সবার সামনে চলে আসে। যদি মোজাফফর সাক্ষ্যে এই সত্য তুলে ধরে থাকেন, তবে এত বছর ধরে এই ধারণাটি নিয়ে আনুষ্ঠানিক সত্য কেন সামনে এলো না? এখানেই ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। জিয়া হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও তৎকালীন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে যখন আটক করা হয়, তখন তিনি ছিলেন এই চক্রান্তের সবচেয়ে বড় জীবিত প্রমাণ। কিন্তু তাকে আদালতে হাজির করার আগেই তদন্ত গোপনীয়তার সাথে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। মঞ্জুরের মৃত্যুর সাথে সাথেই কিন্তু এর সাথে যোগাযোগ রাখা মূল সুতোটা কেটে যায়। মোজাফফরের মতো যেসব সেনা সদস্য অপারেশনের সরাসরি অংশ নিয়েছিলেন, তারা মূলত শেষ ধাপে নির্দেশ পালনকারী পাত্র মাত্র। মূল নির্দেশদাতাদের অনেকেই রহস্যজনকভাবে আড়ালে চলে যান কিংবা পরবর্তী রহস্যময় পরিস্থিতিতে মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, মোজাফফরের এই সাক্ষ্য এবং এর দিকে ওঠা আঙুল নিয়ে দীর্ঘদিন ধরে ইতিহাসবিদদের ভেতরে দুটি ভিন্ন মতামত রয়েছে। এক দলের মতে মোজাফফরের জবানবন্দি কোনো কাল্পনিক গল্প নয়। ভারতের জ্যেষ্ঠ রাজনীতিক সুব্রহ্মণ্যম স্বামী নিজের যখন বিভিন্ন সময় এর তৎকালীন প্রধান আর.এন. কাউ এবং শঙ্কর নায়ারের দিকে আঙুল তুলেছিল, তখন মোজাফফরের দেওয়া সাক্ষ্য সেই চক্রান্তের সত্যতাকেই আরও বেশি মজবুত করে। অন্য দলের মতে নিজেদের অপরাধের মাত্রা কমাতে বা ঘটনাকে ভিন্ন রাজনৈতিক খাতে বজায় রাখতে অনেক সময় আসামিরা আন্তর্জাতিক চক্রান্তের দোহাই দেয়। তবে কারণ যাই হোক না কেন, মোজাফফরের দেওয়া জবানবন্দি এটা প্রমাণ করে যে 1981 সালের 30 মে সেই রক্তক্ষয়ী ভোর কেবল স্থানীয় কোনো সামরিক অভ্যুত্থান নয়, এর পেছনে জড়িয়েছিল আন্তর্জাতিক রাজনীতির এক বিশাল সূত্র। জিয়ার মৃত্যুর পর 4 দশক পার হয়ে গেছে, সার্কিট হাউসের রক্ত শুকিয়ে গেছে, কিন্তু মোজাফফরের দেওয়া সাক্ষ্যের সেই বিস্ফোরক প্রশ্নগুলো আজও ইতিহাসের পাতায় তারা হয়ে বেড়ায়। আপনার কি মনে হয়, মোজাফফরের জবানবন্দিতে উঠে আসা এর সহায়তায় দাবি করা কি শতভাগ সত্য, নাকি ক্ষমতার আড়ালের কোনো অসমাপ্ত রহস্য? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ইতিহাসের এই গোপন অধ্যায়টি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।